একেবারেই পক্ষেরও শেষ। অতএব আজ যত বেশি সম্ভব চিঠি পড়ে ফেলা যায়। প্রথম যার লেখা সমিতা বিশ্বাস সান্যাল লিখেছেন নবগ্রাম, হুগলি থেকে। নভনীল প্রাত্যহিকী। এক পাশে রেতি নদী আর এক পাশে ডিমডিমা নদীকে নিয়ে বড় হয়ে ওঠা আংরা ভাষা প্রতিবেশী নদী। পড়ছি প্রাত্যহিকীর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে নদীর কথা বিষয়ে লেখা আপনার চিঠি। ওরা গিয়ে মিশেছে সেই তিস্তাতে লক্ষ্যে পৌঁছতে। কিছুদিন পরে আমিও ওদের ছন্দে পা মিলিয়ে চলে এলাম তিস্তার পারে। এখানেও এক পাশে তিস্তা আর করলা নদী একেবারে আমার গা ঘেঁষে বয়ে চলেছে। আমার নতুন প্রতিবেশী। বর্ষায় ওরা উদ্দাম হয়ে ওঠে। ওদের জলে ঢেউ উঠলে তার হাওয়া এসে গায়ে লাগে। আমার নতুন প্রতিবেশী। এরপর চলে এলাম গঙ্গা পারে। নতুন পরিবেশ। মনে পড়ে কেবল রেতি নদী পেরিয়ে স্কুলে যাওয়া আসার কথা। বর্ষাকাল ছাড়া সব সময় শুধুই ধুধু বালির চর। কে বলবে এই রেতি কি সাংঘাতিক রূপ ধারণ করে বর্ষায়। কতদিন স্কুলে যাবার সময় কত অনায়াসে চলে গেছি। পাহাড়ে বৃষ্টির ফলে বাড়ি ফেরার সময় দেখি সে একেবারে জলে পরিপূর্ণ। পাহাড়ি নদীর সেই স্রোতের ঘূর্ণি যে কি ভয়াবহ সে না দেখলে বিশ্বাস করা শক্ত। কখন জল কমবে সেই আশায় বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে পেরিয়ে রাত্রি। অনেক রাতে বাড়ি ফেরা। গাড়ি জলে নামায় কার সাধ্য। তবু সে আমাদের প্রিয় নদী। এখনো সেখানে যাই এই নদীর টানে, সবুজ ঘেরা অরণ্যানীর টানে। ধুধু বালিয়াড়ি সামনে দাঁড়িয়ে থাকি। এই বালির মাঝে অর্ধশতকের বেদনা পলির মতো জমা পড়ে আছে। বর্ষার পরে কাশফুলের বন হয়ে যায় নদীর বুকে। দূরে রেল ব্রিজ আর একদিকে ভুটান পাহাড়। সেই পাহাড়ের বুকে গভীর ক্ষত। ডলোমাইট তুলে তুলে সেই ক্ষত গভীর থেকে গভীরতর হয়েছে। আংরা ভাষাকে রাস্তার থেকে দেখি। ওর পাশেই তো আমার ভাইয়ের লাল শার্টটা পড়েছিল। আজও যখনই যাই চোখ খুঁজে বেড়ায় সেই লাল শার্টটাকে। কে এক নিবিড় বেদনা আক্রান্ত করে। অদ্ভুত এক মায়ার চাদর জড়ানো স্মৃতির ঝাপটা। সেই স্মৃতির স্রোতেরই এক আঁজলা জল তুলে নি হাতে। এখন আমি রোজ এক নদীর ধারে যাই। পাড়ে গিয়ে বসি। স্বল্প জলের তীরে নদী নয় সে। জলের উপর ঝুঁকে পড়ে নিজেকে চিনে নিতে চাই, কিন্তু জল বয়ে চলে যায় কোন এক অলক টানে। নিজেকে চিনে নিতে দেয় না। গাছেদের কথা শুনি, তাদের নতুন নতুন নাম দিই। নদীর ওপারেও অনেক গাছ। ওরা ইশারাতে কথা বলে। পাখিরা কে অনায়াসে নদী পেরিয়ে ওপারে চলে যায়। আমি পাড়ে বসে ছলাৎ ছলাৎ শব্দে নদীর গল্প শুনি। প্রতিদিন নতুন নতুন গল্প। আর ভাবি সব নদীই তো সাগরে যায়। তাহলে আংরা ভাষার জলও তো এই নদী দিয়েই সাগরে গিয়ে মিশেছে। কেবল কখন যে চলে গেছে আমি জানতেই পারিনি। সে চলে গেছে, বলে যায়নি। অগ্রিম শারদ শুভেচ্ছা রইল সবার জন্য। সমিতা বিশ্বাস সান্যাল, নবগ্রাম, হুগলি থেকে লিখেছেন। শুক্লা হালদারের লেখা এসেছে পঞ্চশায়র, কলকাতা থেকে। বহুতা প্রাত্যহিকী। নদী যদি বলে, কি বলে? বলে অনেক কথা, অনর্গল, কলকল ছলছল। সে কথা শুনতে ছুটে ছুটে যাই তার কাছে। গ্রামে গ্রামে, পাহাড়ে, জঙ্গলে। কোথাও সে শান্ত, বয়ে চলেছে তীর তীর করে। কোথাও উচ্ছল, আবার কোথাও ফুঁসছে। সংহার মূর্তি ধারণ করে গর্জনে গর্জনে মুখরিত করে চারপাশ। যে নদীকে গ্রীষ্মে দেখেছে শীর্ণ,
যার ক্ষীণ শরীরের উপর দিয়ে মানুষের অবাধ পারাপার, বর্ষায় সেই নদী ফুলে ফেঁপে বিশালাকায় হয়ে গ্রাস করতে উদ্যত নগর জনপদ। মানুষ তখন তার কাছে নতজানু, করজোড়ে ক্ষমা প্রার্থী। এক দোল পূর্ণিমার রাতে পাহাড়ি নদীর যে রূপ দেখেছি, মনের জমিতে তা চিরতরে গাঁথা হয়ে আছে। ফাল্গুনী বাতাসে তখন বসন্তের চোরা টান, গাছে গাছে রঙের হিল্লোল। ঠিক করলাম দোল যাপন করব পাহাড়ি নদীর তীরে। সেই মতো গিয়ে পৌঁছলাম উত্তরবঙ্গের সিঙ্গালীলা জাতীয় অরণ্যের নিভৃতে বয়ে চলা শ্রীখোলা নদীর কাছে। দিনমানে তার সঙ্গে কতই খেলা। পাথর টপকে টপকে একদম তার কোলে। তার স্ফটিক স্বচ্ছ জল আজলা ভরে নিয়ে মনে হয়েছে বন্ধুর সঙ্গ। তারপর পাহাড়ের মাথায় দিনের শেষ আলোটুকু মিলিয়ে যাওয়ার আগেই আকাশের কপালে নিটোল গোল চাঁদ। নদীপাড়ের অতিথি নিবাসী রাতের আস্তানা। ঘরের জানালা দিয়েই দেখা যায় নদীর উদ্দামতা। মাঝরাতে ঘুম ভেঙে গেলে নিঃশব্দে জানলায় এসে দাঁড়াই। শ্রীখোলাকে তখন মনে হচ্ছিল অপরূপা রাধা। বিলাসিনী রাই সেজেছে জ্যোৎস্না মেখে, পরনে তার উত্তাল তরঙ্গের ঘাগরা। আনন্দ বসন্ত সমাগমে তার লাবণ্যময় যৌবনে মধ্যরাত্রির কুহক। ওই যে সুউচ্চ গাছে ঘেরা পাহাড়ের সারি, তারই কোনো তরুতলে বসে হয়তো শ্যাম বাজাচ্ছে মাসি একা একা। পাথরে ধাক্কা খেতে খেতে নদীর বয়ে চলা যেন সমস্ত নিষেধ বাধাকে উপেক্ষা করে এগিয়ে চলা নির্দিষ্ট লক্ষ্যে পূর্ণতার পথে। অপলকে সেদিকে তাকিয়ে দেখতে পাই জীবনেরই প্রতিচ্ছবি। সমস্ত বাধা বিপত্তি তুচ্ছ করে যে জীবন এগিয়ে যায় স্থির লক্ষ্যের দিকে, সেই তো পায় পরম আকাঙ্ক্ষিতকে। নদী আসলে নিরন্তর প্রবহমানতার কথা বলে, বলে থেমে যেও না, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। শুক্লা হালদার, পঞ্চশয়র, কলকাতা থেকে লিখেছেন। তন্ময় গঙ্গোপাধ্যায়, আপনার লেখা এসেছে সিউড়ি, বীরভূম থেকে। অজানাদের কাছে বাউল যখন নাচে, বিশ্ব এসে সামনে দাঁড়ায়, সংস্কৃতি বাঁচে। হিংল নদীর বুকে ডুব দিয়ে যায় সুখে, প্রাণীর গভীর কথকথা দেয়ছে ভুলিয়ে কুকে। ব্রাহ্মণেরই পাড়ে জল যখনই বাড়ে, বামুনের বউ জলকে চলে মুখ ঘোমটার আড়ে। ময়ূরাক্ষীর বাঁধে পিকনিকের ঠিক রাধে, বনভোজনের ডজন মেনু দেশ বিদেশের ছাঁদে। পাগলা ছুটে চলে, হাঁফিয়ে কথা বলে, বিড়বিড়িয়ে নিজের মনে অঞ্জলি দেয় জলে। কুঁয়ের পিঠে শুয়ে কাতলা এবং রুইয়ে সাঁতার কাটে পাখনা মেলে, দেখতে পাবে ছুঁয়ে। শালটি নয় চাদর, এ তো জলের আদর, মাটির গায়ে জড়িয়ে আছে শ্রাবণ ভরা বাদর। কোপাই বলি যদি, বুঝবে এও নদী, অশ্রুধারার মতোই যেটি বইছে নিরবধি। বাঁশ হইলে এর বাস, তালুকটি তার খাস, দেখলে যাবে মনটি ভরে, থাকবে না হাহুতাস। দ্বারকা তখন স্থল, বুকের মাঝে জল, ধারা যে তার ভিজিয়ে দেবে, করবে না সে ছল। চন্দ্রভাগার চাঁদ পাতছে বসে ফাঁদ, অমাবস্যার রাত ভাগিয়ে বলছে ছড়ায় বাঁধ। বীরভূমে জলধারা বয়ে চলেছে যারা, নদ হোক সে কিংবা নদী, স্মরণীয় থাক তারা। তন্ময় গঙ্গোপাধ্যায়, সিউড়ি, বীরভূম থেকে লিখেছেন। ঘোষের লেখা পড়ব। সুভাষগ্রাম, কলকাতা থেকে এসেছে। একটি নদী বয়ে চলে আমার অন্তরে কুলুকুলু শব্দে। মাঝে মাঝে সময় পেলে আমি দাঁড়াই সেই নদী পাড়ে। নদী বলে, দেখো তো কত বড় হয়ে গেছ। নদীতে নিজেকে দেখি। সত্যি তো, শুধু বড় নয়,
বুড়ি হয়ে গেছি, কয়েকটা চুল অভিজ্ঞতার সেই ধূসর রং বহন করছে সগৌরবে। আমি নদীকে বলি, আর কি, এবার তো সাগরে মেশার সময় হলো। নদী বলে, তা কেন, আরও অনেকগুলো বছর, অনেক করার আছে। পুরনো দিনের কথা খুব মনে আসে তখন। এই নদীর পাশেই একটা কুল গাছ ছিল। খেজুরের মতো পাকা লাল টকটকে কুল হতো বলে নাম রেখেছিলাম খেজুর গাছ। এই কুল গাছে পাথর ছুঁড়ে কুল পাড়তাম, কখনো বা আঁকশি, কখনো বা কোনো ডাল জোরে জোরে ঝাঁকিয়ে। বন্ধুরা মিলে অনেক কুল পাড়া হলে শিলনোড়ার সাহায্যে নুন, লঙ্কা আর তেল দিয়ে তৈরি হতো কুল ছেঁচকি। সেই কুল ছেঁচকির স্বাদ যেন এখনো লেগে আছে জিভে। ছিল সারল্যে ভরা নিষ্পাপ বন্ধুত্ব। বন্ধুদের সঙ্গে একদিন দেখা না হলে মন খারাপ হয়ে যেত। কুমিরডাঙ্গা, লুকোচুরি, বউবাসন্তী, আরও কত কিছু যে সত্যি মিথ্যে খেলতাম, সাক্ষ্য বহন করে চলেছে এই ইচ্ছে নদী। দিন যায়, সব কিছুই যেন পরিবর্তিত হতে থাকে। নিষ্পাপ সেই সরল বন্ধুত্ব, আন্তরিকতা, নির্ভেজাল আনন্দ কোথায় যেন হারিয়ে যেতে শুরু করে। নতুন সম্পর্কের জটিল সমীকরণ তপ্ত বালুর মতো শুষে নেয় আন্তরিকতা, মানবিকতা। যখন একলা থাকি কত কথাই না মনে পড়ে। জীবন সংগ্রাম, বেকারত্বের দিন, প্রেম, দাম্পত্য, কখনো আর্থিক অনটন, কখনো আর্থিক স্বাচ্ছন্দ্য, কখনো বা প্রচুর সম্মান, কখনো বা চেনা মানুষের হঠাৎ অচেনা হয়ে যাওয়া। এসব নিয়েই বয়ে চলে ইচ্ছে নদী। আত্মোপলব্ধি নদী বয়ে চলে হাজার ঘাত প্রতিঘাত, মান অপমান, আনন্দ বেদনা বুকে নিয়ে তার গন্তব্যস্থলের দিকে, সাগর পানে। লিখেছেন রিয়া ঘোষ, সুভাষগ্রাম, কলকাতা থেকে। ডাক্তার স্বপন কুমার গোস্বামীর লেখা পড়ব আলিপুর, কলকাতা 27 থেকে এসেছে। আমাদের হৃদয়ের যোগ নদীর সঙ্গে। কোনো একটা লেখায় এই কথাটা পড়েছিলাম। আমরা সমুদ্রকে ভয় পাই, পা টিপে টিপে নামি, কিন্তু নদীর বুকে ঝাঁপিয়ে পড়ি। আমাদের এই নদীর নামটি ঝিমকি, অন্যমতে জুলকে বা জুলকিয়া। এককালে যে আমাদের হুগলি জেলার বাগনান চৈতন্যবাটি গ্রামের পাশ দিয়ে বয়ে যেত শ্মশানের ধারের নীলকুঠি থেকে নীলকর সাহেবদের বাণিজ্য তরণী নিয়ে। নদীগর্ভ বা ঝিমকি নদীর গাবা দেখলেই মালুম হয় কতটা চওড়া ছিল ঝিমকি নদীর পরিসর। ঝিমকি নদীর এপারে বাগনান, ওপারে গৌরীপুর গ্রাম। একবারই শৈশবে দুকুলপ্লাবী ঝিমকি নদীকে মানুষের দখল করা তার চারণভূমির আগ্রাসী পুনর্দখল নিতে দেখেছিলাম বন্যার জলে। সেবার ঝিমকি নদীতে নৌকো চলছে, এহেন অদৃষ্টপূর্ব দৃশ্য দেখতে গ্রামের ছেলেমেয়েরা ভিড় করেছিল নদীর ধারে। সেবার বন্যার জলের ধাক্কায় গৌরীপুর আর ভুঁয়েপাড়ার মধ্যে ক্যালভার্টের ওপরের মাটি ধুয়ে বেরিয়ে গেল। ফলে বড় বড় 48 ইঞ্চি পাইপের ভেতর দিয়ে জল যাবার সঙ্গে সঙ্গে ক্যালভার্টের ওপর দিয়েও ঝিমকি নদীর খরস্রোতা বন্যার জল বইতে শুরু করল। দুই গ্রামের লোকেরা জীবনের ঝুঁকি নিয়ে ওই জলস্রোতে পা টিপে টিপে পুলডাঙ্গা রাস্তাটুকু পার হতো। আমি তখন 4র্থ শ্রেণী, আমি তখন 10। সেই জলপথ পেরোতে গিয়ে ভাঙা রাস্তার পাশ দিয়ে নেমে যেই জলে পা রাখতে গেছি, অমনি প্রবল জলস্রোতে সাঁত করে কালভার্টের মধ্যে আমার ছোট্ট শরীরটা ঢুকে তলিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ভুঁয়েপাড়ার হাবু মাঠ থেকে ওখানে এসে হাত পায়ের কাদা ধুচ্ছিল। সে লাফিয়ে এসে আমাকে ওই প্রবল স্রোতের টান উপেক্ষা করে হ্যাঁচকা টান দিয়ে কালভার্টের ওপর থেকে টেনে না তুললে হাজার এই গল্প লেখার স্কোপ পেতাম না। বর্তমানে বন্যা বা বর্ষাকাল ছাড়া ঝিমকি নদী শীর্ণকায়া, প্রবাহহীন, স্রোতহীন, অবরুদ্ধ। কচুরিপানা নদীটাকে শেষ করে ফেলল। শৈশবে দেখেছি এই নদীর গাবায় প্রচুর শোলা গাছ জন্মাত।
সেই শোলা এনে 4 টুকরো করে একটা কঞ্চিতে বেঁধে আমরা ঘুড়ির লাটাই করতাম। ক্লাসমেট গৌরীপুরের দেবেন রায়ের বাড়ি ছিল একেবারে নদীর ধারে। তার বাড়ির সামনে লাইন দিয়ে তাল গাছ ছিল। ঝিমকি নদীর গাবায় বসে গল্প করতে করতে ওই গাছ পাকার তাল খেয়ে পেট ভরাতাম। এই আমাদের গ্রাম, এই আমাদের শৈশবের নদী ঝিমকি। এখনো বাড়ি গেলে সাথীদের নিয়ে একবার ঝিমকি নদীকে দেখে আসি। লিখেছেন ডাক্তার স্বপন কুমার গোস্বামী, আলিপুর, কলকাতা 27 থেকে। তপন দাসের লেখা পড়ব, এসেছে গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় এক নদী প্রাত্যহিকী, নদীর মতো তুমিও বয়ে চলেছ মানুষের ভালোবাসা নিয়ে। প্রতিদিন তোমার জলে স্নান করে নিই আমার সমস্ত অন্তরাত্মা দিয়ে, শুদ্ধ হই ভিতরে বাহিরে। জীবনের প্রথম দিকে কত নদীর সান্নিধ্য পেয়ে বড় হয়েছি মনের আনন্দে। সাঁতার শিখেছি দুটো নারকেল জোড়া দিয়ে পেটের নিচে রেখে, কখনো কলার ভেলায় ভেসে। নদীতে এপার ওপার সাঁতার কেটে পার হয়েছি কিশোর বেলায় অজানাকে জানার কৌতূহল হয়ে। সে আমার জন্মভূমি কমলাপুরের কুমার নদে হোক, নয়তো বাগেরহাটের কচুয়াতে দড়াটানা নদে হোক, বা আমার মামাবাড়ি দিঘলিয়ার ভৈরব নদের সাথেই হোক। কত স্মৃতি জড়িয়ে আছে আমার জীবনের পলে পলে। মনে পড়ে দুর্গাপুজোর ভাসানের সময় নৌকোয় মুকসুদপুরে যাওয়া আসা ছিল রঙিন খুশির ডানা মেলা। ফিরে এসে বাড়ির কাছে খালের মুখে বিসর্জন দেওয়া হতো। আর পদ্মার কথা, তাকে ভুলি কি করে? বরিশাল, ঢাকা, খুলনা, ফরিদপুরে যাতায়াত করার সময় পদ্মা, মেঘনা, রূপসা, কীর্তনখোলা, আড়িয়ালখা, মধুমতির সাক্ষাৎ পেয়ে তাদের রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েছে অনেকবার। বর্ষায় পদ্মার উত্তাল ঢেউ দেখে ভয় কেঁপেছি। চাঁদপুর থেকে পট্টি একতলা লঞ্চে যাচ্ছি, রাত্রি 8টায় ছেড়েছে। তারপর থেকে শুরু হলো দুলুনি। বৃষ্টি হচ্ছে, সঙ্গে বাতাস। একতলা আপার ক্লাসে শুয়ে আছি, বুঝতে পারছি জলের ঝাঁপটা লঞ্চের গায়ে লাগছে। আমার শরীর দিয়ে অনুভব করছি। কি করে ঘুমাই? পাশে অনেকেই আরাম করে ঘুমিয়ে, আমার চোখে ঘুম নেই। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে ক্রমাগত। লঞ্চ এদিক ওদিক দুলছে, গতি বাড়িয়ে ছুটছে, বুঝতে অসুবিধে নেই। জানি এ সময় হাল শক্ত করে ধরতে হয়। চাঁদপুর পট্টির এই যাত্রাপথে পদ্মা এখানে খুবই চওড়া এবং বিপজ্জনক। অনেক দুর্ঘটনা ঘটেছে এই পথে। যারা সারেং বাতাসের গতিবিধি বুঝে লঞ্চ চালিয়ে থাকে, ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করতে করতে একসময় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হাঁপ ছেড়ে বাঁচলাম। ছোটবেলায় মনে হতো নৌকো ছাড়া গতি নেই। নদী, খাল, বিল, হাওরে ভরা ফরিদপুর। বড় বড় নদীর যে বিভৎস দৃশ্য দেখেছি শুধুমাত্র স্মৃতি এখন। সেই সব নদীরা তাদের যৌবন হারিয়ে মৃতপ্রায়। তবুও মনের ভিতর একটা নদী সর্বদাই কুলকুল করে বয়ে চলেছে। তার সঙ্গে কথা বলে যাই অনর্গল। ওকে নিয়ে আমার দিন রাতের ভালোবাসা গুনগুন করে চলে। শুভেচ্ছার একটি নদী তোমাকে দিলাম, ভালো থেকো। তপন দাস, গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন। মিল্টন চক্রবর্তীর লেখা পড়ব, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের। সেপ্টেম্বর মাস, দ্বিতীয় পক্ষ, প্রাত্যহিকের চিঠির বিষয় নদীর কথা। কইরে বিশু, বাড়ি আছিস নাকি? এবার কিন্তু বড় নৌকোটা ভালো করে সাজাবি। আমাদের বাড়িতে আত্মীয় স্বজন অনেক আসবে। বেশ জমিয়ে ভান্ডারদহ বিলের নৌকো বাইচে আমরা সবাই মিলে আনন্দ করব। আমরা পুচকর দলবল সহ বাড়ির আত্মীয় স্বজন বিজয়া দশমীর দিন সেই নৌকোয় চেপে চলতে আরম্ভ করলাম। মেজ জেঠুর ভালোবাসার প্রাণভোমরা বেতারের সুরধ্বনি মন্দ্রিত করে তুলছে সেই পরিবেশকে। শুভ্র কাশ বনের হিল্লোলে নীল অপরাজিতা মেঘের
পুষ্পিত রূপ লাবণ্যের সফেদ আলপনা দেওয়া ভাণ্ডারদহের বক্ষের উপর দিয়ে ভেসে চলেছে আমাদের নৌকো। দু একটা শুশুক পানকৌড়ির দল মাছরাঙা শালিকের ভিড়ে ভাণ্ডারদহ বিল যেন তার রূপ উদ্ভাসিত করে তুলেছে। এপার ওপারের সবুজ ঘেরা গ্রামের দেশে বিল যেন মায়ের আঁচল দিয়ে ঘিরে রেখেছে। ওই দূরে মিটমিট করে জ্বলছে মাছ ধরার জেলেদের নৌকোর উপর আলোর সংকেত। প্রতিমা নিরঞ্জনের পর্ব শেষ করে আমাদের নৌকো চলেছে এবার বাড়ির উদ্দেশ্যে। বিষাদের সানাইয়ের সুরে চন্দ্রশোভিত আলোর জ্যোৎস্নায় ভাণ্ডারদহের বক্ষকে রূপলি বিষাদ প্রেমে ভরিয়ে তুলেছে। কিরে, এতবেলা পর্যন্ত ঘুমোলে হবে? ওট ওট ওট! মায়ের ডাকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। একরাশ দুঃখ যেন মনকে দগ্ধতায় তাপে জ্বালিয়ে তোলে। আজ কোথায় ভাণ্ডারদহের সেই শ্রী? কোথায় সেই সৌন্দর্যের অরূপ রতন? এই বিল এখন সভ্যতার সংকটে, বিপন্নতার চোরাস্রোতে শ্রীহীন। দেশীয় মাছের আনাগোনা কোথায়? বিশেষ করে খয়রা মাছ আজ যেন তা কাল্পনিক মনের ম্যাপে স্থান পেয়েছে। অভিমানী ভাণ্ডারদহ তাই ষড়ঋতুর মাঝে নিজেকে মেলে ধরে না। তার বক্ষে শোনা যায় না ভাটিয়ালি গান। জঞ্জালে লাঞ্ছিত ভাণ্ডারদহ আজ আর বেগবতী নয়। নৌকাবাইজ ছোটদের কাছে কাল্পনিক গল্পের মতো। তবুও দুহাত তুলে বলি, মা, তুমি প্রবাহিত হও শতাব্দীর ডিঙা বেয়ে। মিল্টন চক্রবর্তী, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। রঞ্জনা মুখোপাধ্যায় চন্দননগর, হুগলি থেকে লিখেছেন, সুপ্রিয় প্রাত্যহিকী, সুপ্রভাতের শুভেচ্ছা জানাই। এই নদী, তোর সময় আছে গল্প করার জন্য? আজকে তোকে লাগছে কিন্তু কেমন যেন অন্য। হুড়মুড়িয়ে বয়েই চলিস, কি আর পারিস কাজ? ভরা জোয়ারে উথাল পাথাল, হারিয়ে ফেলিস লাজ। উষা লগ্নের আলোয় তোকে লাগে ভীষণ ভালো, লাবণ্যময়ী করে তোকে নিষেধ চাঁদের আলো। বানবন্যার ভয়াল নদী, জোয়ার নদী, ভাটার নদী, চোরাস্রোতের বিপদ নদী। জিজ্ঞেস করি তোকেই যদি, ফল্গু নদীর ব্যথার খবর জানা আছে কি তোর? কান্না চাপা মায়ের সঙ্গে মিল আছে কি ওর? ঘামের জলে মিশলে পরে অল্প চোখের জল, স্বাদটা তখন কেমন হবে জানিস যদি বল? আর কিচ্ছু নেই কো বলার, আনন্দেতে থাক। ঢেউ নিয়ে তোর জলরাশি যেমন খুশি থাক। রঞ্জনা মুখোপাধ্যায়, চন্দননগর, হুগলি। এখানেই শেষ করি। স্টুডিওর ঘড়ি বলছে 7:24 হয়ে 10 সেকেন্ড। আমাদের জীবন নদীর দুই তীরে কত জনপদ, কত নগর, কত বন্দর, কত কিছু সমৃদ্ধ করে আমাদের প্রতিদিন সেই সব দৃশ্য। সমৃদ্ধ হতে থাকুন এবং নিরন্তর বয়ে চলুক আপনার জীবন নদী, সমৃদ্ধ হোক প্রতিদিন তা। এই আশা নিয়েই